ক্ষমতাচ্যুত হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে একথা বলেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি মনে করেন এটা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে একটা ছোটখাটো ক্ষত। একই সঙ্গে বিক্রম মিশ্রি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একক কোনো রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের বিষয়ে দৃষ্টি নিবদ্ধ রেখেছে ভারত। এই খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। উল্লেখ্য, সোমবার ঢাকা সফর করেন বিক্রম মিশ্রি। এদিনই দেশে ফিরে যান তিনি। বুধবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সফরের বিস্তারিত তুলে ধরেন তিনি। এই বৈঠকে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা শশী থারুর। সেখানে বিক্রম মিশ্রি বলেন, নিজের বক্তব্য প্রচারের জন্য ব্যক্তিগত যোগাযোগ বিষয়ক প্রযুক্তি ব্যবহার করছেন শেখ হাসিনা। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হবেন। মিশ্রি বলেন, তৃতীয় কোনো দেশে হস্তক্ষেপ এড়াতে ভারত প্রচলিত যে রীতি অনুশীলন করে এটা তারই অংশ। দ্য হিন্দু লিখেছে, শেখ হাসিনা যখন ভারতে বসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ভিডিও বার্তা তৈরি করছে, তখন বিক্রম মিশ্রির এই মন্তব্য বড় রকমের তাৎপর্য বহন করে। এই সপ্তাহের সোমবার ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে কি কথা হয়েছে তা সংসদীয় কমিটির বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক একক কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট সরকারের সঙ্গে সম্পর্কের চেয়েও বেশি। তিনি আরও জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্কতে অগ্রাধিকার দেয় ভারত। একই সঙ্গে যে সরকার থাকবে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। বাংলাদেশে দুঃখজনক কিছু ঘটনায় ভারতের উদ্বেগের কথা ঢাকার কাছে পৌঁছে দিয়েছেন বলে বৈঠকে কমিটিকে জানান। দক্ষিণ এশিয়ায় তিনি বাংলাদেশকে সবচেয়ে বড় বাণিজ্যিক এবং কানেক্টিভিটিতে অংশীদার বলে বর্ণনা করেন। বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষ রেল সংযোগ, বাস যোগাযোগ, অভ্যন্তরীণ নৌপথে যোগাযোগ গড়ে তুলেছে। তিনি কমিটিকে আরও জানান, দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল সার্ভিস সাময়িক বন্ধ রয়েছে। বিক্রম মিশ্রি আরও বলেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত সহিংসতার অভিযোগের স্বীকৃতি না দেওয়ায় উদ্বিগ্ন ভারত। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে জড়িত ৮৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তাদের এই উদ্যোগকে স্বাগত জানায় ভারত। তিনি আরও জানান, বাংলাদেশ এবং ভারত উভয়ই তাদের উদ্বেগের ব্যাখ্যা দিয়েছে, ভারত বিরোধী বক্তব্য দিয়েছে। সেই সব অভিযুক্ত সন্ত্রাসীর অনেককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এতে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার চলছে সেই বিষয়টি তুলে ধরেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। রিপোর্টে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠকে কমিটির অনেক সদস্য ইসকন মংকে গ্রেপ্তারের ইস্যু তুলে ধরে। তবে বিক্রম মিশ্রি তার কোনো জবাব দেননি। তবে সূত্র বলছে তিনি পরে এ বিষয়ে বক্তব্য দেবেন। এদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সুখবর দিলেন পরিবেশ উপদেষ্টা। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক চাই, কোনো নির্দিষ্ট দলের সঙ্গে নয়। ভারতের সম্পর্ক হবে বাংলাদেশের সঙ্গে। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। রিজওয়ানা হাসান এ সময় বলেন, বাংলাদেশের মানুষ একজন শাসকের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছে। সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে প্রতিবেশী এক দেশ। এর বিরুদ্ধে তো বাংলাদেশের মানুষ কথা বলবেই। সেই সঙ্গে সুখবর দিয়ে তিনি বলেন, আমরা চাই কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে, আর এই সম্পর্ক এখন ভালোর দিকে যাচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকারের গ্রাউন্ড জিরো শ্বেতপত্রে আমরা জানতে চেয়েছি, অন্তর্বর্তী সরকারের উত্তরাধিকার সূত্রে কেমন অর্থনীতি পেয়েছে এবং যে অবস্থায় পেয়েছে তার কাহিনী কি। এই বিস্তৃত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বিভিন্ন পেশাগত গোষ্ঠীর মতামত এবং ভিন্ন ভিন্ন উৎস থেকে ডেটা বিবেচনা করে একটি সারগ্রাহী পদ্ধতি অনুসরণ করেছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের দক্ষ নেতৃত্বে কমিটি নির্বিঘ্নে নির্মোহ কাজ করছে। সরকারের কোনো অংশ বা স্তরের হস্তক্ষেপ ছিল না। আমরা যা অনুভব করেছি যুক্তিযুক্ত এবং যথাসম্ভব প্রমাণিত তা বলতে পেরেছি। ব্যক্তিগতভাবে এটি ছিল ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উপভোগ্য কাজ। সংক্ষেপে, অন্তর্বর্তী সরকার লণ্ডভণ্ড অর্থনীতি পেয়েছে। বিকৃত তথ্য, মধ্যায়ের ফাঁদ, বৈষম্য, আধিক্য, সামষ্টিক অর্থনীতির ভারসাম্যহীনতা, ব্যবস্থাপনার অযোগ্যতা এবং প্রতিষ্ঠানগুলোর দৈন্য কিভাবে এই হযবরল এর বিবর্তন ঘটল তা বুঝতে বড় অন্তরায় তথ্যের বিশ্বাসীনতা, যা কিনা পরিসংখ্যানকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে ঘটেছে। প্রবৃদ্ধি, রপ্তানি, রিজার্ভ, রাজস্ব, প্রকল্প খরচ, খেলাপি ঋণ,
বেকারত্ব, দারিদ্র্য এবং বিভিন্ন সামাজিক সূচক সুবিধামতো মালিশ করা হয়েছে। দূষণের খোলসমুক্ত তথ্য বলে আমাদের অর্থনীতি নিম্ন মধ্য আয়ের বৃত্তে আটকা আছে কোভিডের বেশ কিছু বছর আগে থেকে। এটি বিভিন্ন কাঠামোগত সূচক থেকে স্পষ্ট, যেমন রপ্তানির বৈচিত্র্য এবং গভীরতা, বিনিয়োগের মান ও তীব্রতা, আর্থিক খাতের বিশ্বাস ও স্বচ্ছতা বা তরুণদের উপার্জনের সুযোগ ও সমৃদ্ধিশীলতা। দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বাংলাদেশের ব্র্যান্ডিং এবং পরিসংখ্যানগত বিভ্রম, সরকারিভাবে রিপোর্ট করা জিডিপি বৃদ্ধির হার ইচ্ছাকৃতভাবে স্ফীত করা হয়েছে। ফলস্বরূপ তারা 2010-এর দশকের মাঝামাঝি থেকে শুরু হওয়া প্রবৃদ্ধি হ্রাস করতে পারেনি। ক্রমবর্ধমান বৃদ্ধির আখ্যান উচ্ছ্বাস সৃষ্টি করে বড় ক্ষতি করেছে। যারা গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন ছাড়াই করতালি দিয়েছিল তারা বলেছেন যে তারা সরকারি পরিসংখ্যান ব্যবহার করতে বাধ্য, যখন সরকার এটিকে প্রত্যায়িত হিসাবে ব্যাখ্যা করেছে। এটি সরকারি পরিসংখ্যানকে এমন বৈধতা দিয়েছে যা কখনোই প্রাপ্য ছিল না। এই তথ্যের উপর ভিত্তি করে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশকে ঈর্ষণীয় উন্নয়ন মডেল হিসেবে ট্যাগ করতে থাকে। রান্না করা পরিসংখ্যানের পূর্ণ উন্নয়নের মিথ্যা আখ্যান আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা খেয়েছে। কর্তৃপক্ষ তাদের বয়ান প্রমাণ করার জন্য প্রতিটি সুযোগে এই প্রশংসাগুলো ব্যবহার করেছে। হয়তো এই কারণেই আমরা ঘুমিয়ে পড়েছি বিভাজনের আধিক্যের সমাজে। ভোগ, আয়, সম্পদ, সুযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জেন্ডার সব ক্ষেত্রেই অনেকে সামাজিক গতিশীলতা এখনো জন্মের সময় ভাগ্যের উপর পুরোটাই নির্ভরশীল। দারিদ্র্য সীমা উতরে গেলেও সেটিকে অতীতে পরিণত করার সংখ্যা দৃশ্যমান হতে পারেনি। আজ ওপরে তো কাল নিচে। নিয়তি যদি সহায়ক না হয়, উন্নয়নের তথাকথিত জোয়ার প্রকৃতিকে অবজ্ঞা করে আগামীর সম্ভাবনাকে ডুবিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের ওপর বিনিয়োগের খরা সংখ্যাগত লভ্যাংশের অপচয় করেছে। সুবিধাভোগী নেতা নেত্রীরা অলিগার্কদের সহযোগিতায় অসাধু পথে অর্জিত বিশাল পুঁজি বিদেশে জমিয়েছে। বেশ কিছু বিস্ফোরা অর্থনীতির প্রতিরোধ শক্তি হ্রাস করেছে। এর পেছনে আন্তর্জাতিক কারণ থাকলেও সেটার ব্যবস্থাপনায় আমাদের ব্যর্থতা চোখে পড়ার মতো। উচ্চ মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষকে জীবিকার সংকটে রেখেছে। জ্বালানি খাত অতিরিক্ত মূল্যের চুক্তিতে নিমজ্জিত এবং ব্যাংকগুলো সংশ্লিষ্ট পক্ষগুলোর দ্বারা দুর্দশাগ্রস্ত। দুর্নীতি এই দুটিকে বাধাসূত। বিদ্যুৎ ও গ্যাস চুক্তি এমন চাবি মাইরা ছাড়ল যাতে বিলের ঘড়ি বছরের পর বছর চলতেই থাকে। ব্যাংক ঋণের ক্ষেত্রে স্বজনদের পরের ধনে পদ্মারির শুধুই নয়, লুটে নেওয়ার পথ এবং মসৃণ করা হলো। সব গুরুত্বপূর্ণ খাতে রক্ষা কবচ ভেঙে পড়ল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধসে পড়েছে। সংকটের সুযোগ নিয়ে মুদ্রা বাজার দখল করা হয়েছে। বৈদেশিক মুদ্রার ঘাটতি মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করেছে এবং প্রবৃদ্ধি সীমাবদ্ধ করেছে। বিনিয়োগকারীদের আস্থা গর্তে ডুবেছে। ব্যবসায় বিনিয়োগ এবং উদ্ভাবনের চেয়ে ক্রোনিজম থেকে বেশি লাভ হয়েছে। প্রবৃদ্ধির নামে প্রবৃদ্ধি বিরোধী নীতির প্রসার ঘটেছে। সরকারি, অভ্যন্তরীণ এবং বিদেশি ঋণের বোঝা বেড়েছে। অনেক মোটা অঙ্কের ঋণ থেকে অর্থের মূল্য পাওয়া যায়নি, কিন্তু ঋণের ওপর সুদ ও পরিশোধ জমতে থাকে। শাসক শ্রেণী ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের অন্যায় বোঝা চাপিয়ে দিয়েছে। আত্মতুষ্টি তৎকালীন নীতি নির্ধারকদের দৃষ্টি কেড়ে নিয়েছিল। সমস্যার স্বীকৃতি মেলেনি, সাধনের সুযোগ পায়নি। আমাদের নিয়ম নীতি এবং বিভিন্ন অঙ্গনে স্থানীয় এবং জাতীয় সংগঠনগুলো তছনছ হয়ে গেছে। দুর্নীতির দুষ্ট চক্র সব স্তরে গেড়ে বসেছে। রাজকোষে পুরোপুরি জমা হয়নি করদাতাদের টাকা। উন্নয়নের নামে ভ্যানিটি প্রকল্প অগ্রাধিকার পেয়েছে। অনিয়ম হয়েছে, অযোগ্য মেধাকে হারিয়েছে, শস্যের ভেতরে ভূতের রাজ চলেছে। অবস্থায় সরকার চালানোর গুরুদায়িত্ব গ্রহণের জন্য শুধু ধন্যবাদ দিলে অন্তর্বর্তী সরকারের প্রতি অবিচার হবে, কারণ সমবেদনার পাল্লাটা বেশি ভারী। যে স্বপ্ন নিয়ে জাতির যাত্রা শুরু হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর, তা পূরণের জন্য আমাদের সবাইকে অধ্যবসায়ের সঙ্গে কঠোর পরিশ্রম করতে হবে। সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, সমৃদ্ধি, ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তি এই বছরের বিজয় দিবসে আমাদের জাতীয় অঙ্গীকার হতে হবে। এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ট্রলার চলাচল শুরু। 2 দিন বন্ধ থাকার পর আজ থেকে টেকনাফ সেন্ট মার্টিনের নৌ রুটে ট্রলার চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে 2টি ট্রলার জরুরি খাদ্যপণ্য এবং সেন্ট মার্টিনের কিছু বাসিন্দাদের নিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। টেকনাফ এবং সেন্ট মার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। রশিদ আহমেদ বলেন, মিয়ানমারের রাখাইনের সংঘাতের কারণে পরিস্থিতি বুঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে সকল ধরনের ট্রলার চলাচল গত কয়েকদিন আগে বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। এখন সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক দেখা দেওয়ার কারণে মিয়ানমারের গলাচর এলাকা এড়িয়ে জোয়ারের সময় বাংলাদেশ অংশ নিয়ে 2 দিন পর এই নৌ রুটে ট্রলার চলাচল করেছে। আজ 2টি ট্রলার খাদ্যপণ্য সহ কিছু যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে গেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।